নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6 এ দ্বিতীয় অধ্যায়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আদিম মানুষদের কথা তোমাদের আমি আগের দিন আদিম মানুষদের কথা বা প্রিমিটিভ ম্যানদের কথা আমি আলোচনা করেছি এবং কিভাবে এর থেকে আমরা মানুষে পরিণত হলাম সেটাও কিন্তু আলোচনা করেছি। কি কি টাইপের আদিম মানুষের প্রকারভেদ হয়েছে, কিভাবে আদিম মানুষের আস্তে আস্তে পরিবর্তন হয়েছে বা চেঞ্জেস ঘটেছে আদিম মানুষদের, সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব এই যে আদিম মানুষ তারা বিভিন্ন রকম পাথর দিয়ে হাতিয়ার বানাতো সে সময়, সেই পাথরের হাতিয়ার বানানোর কি কি তার চারিত্রিক বৈশিষ্ট্য সেই নিয়ে আলোচনা করব। আসলে পাথরের যুগের কথা আমি আলোচনা করব। এই যে আদিম মানুষেরা পাথরের হাতিয়ার বানাতো, এটা কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে বানাতো। তাই মানুষের ইতিহাসে এই পাথরের এই যে হাতিয়ার বানানোর যুগ অর্থাৎ পাথরের যুগ, এটা কিন্তু একটা বড় অংশ। মানে আমাদের এই স্টোন এজটা একটা কিন্তু বিগ পার্ট আমাদের মানুষের হিউম্যান হিস্ট্রিতে। এবার এই যে পাথরের যুগ, এতেও কিন্তু ভাগ করা যায়, এরও কিন্তু প্রকারভেদ আছে। মানে এই স্টোন এজেরও কিন্তু বিভিন্ন টাইপস আছে। এই পাথরের যুগকে তিনটে ভাগে ভাগ করা যায়। পাথরের যুগকে তিনটে ভাগে ভাগ করা যায়, মানে স্টোন এজকে 3 টাইপসে ডিভাইড করা যায়। এবং প্রত্যেকটা ভাগে কিন্তু পাথরের হাতিয়ারগুলোর বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন ঘটে এবং তার সঙ্গে সঙ্গে আদিম মানুষদেরও জীবনযাত্রার ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন ধীরে ধীরে ঘটতে থাকে। অর্থাৎ প্রিমিটিভ ম্যানেদের লাইফস্টাইলের ক্ষেত্রেও কিন্তু অনেক চেঞ্জেস হতে থাকে। আমি তাই প্রথমে এই পাথরের যুগের বিভিন্ন প্রকারভেদটা এবারে আলোচনা করব এবং সেটা একটা বক্সের মাধ্যমে আলোচনা করব। এই পাথরের যুগকে 3 ভাগে ভাগ করা যায়। সেই 3টি ভাগ কি কি? প্রথম হচ্ছে পুরনো পাথরের যুগ বা ওল্ড স্টোন এজ, পরেরটা হচ্ছে মাঝের পাথরের যুগ বা মিডল স্টোন এজ, এবং 3 নম্বর হচ্ছে নতুন পাথরের যুগ বা নিউ স্টোন এজ। এই পাথরের যুগকে এবার আমি একটা ছকের মাধ্যমে তোমাদের বোঝাবো। প্রথমে আমি আলোচনা করব পুরনো পাথরের যুগ বা ওল্ড স্টোন এজের কথা। এই পুরনো পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে 10,000 বছর পর্যন্ত ছিল এই পুরনো পাথরের যুগের সময়কাল। অর্থাৎ এই ওল্ড স্টোন এজের পিরিয়ডটা ছিল অ্যাপ্রক্স 20 লাখ ইয়ার্স বিসি থেকে 10,000 ইয়ার্স বিসি পর্যন্ত এর পিরিয়ড ছিল এই পুরনো পাথরের যুগের সময়কাল। এই পুরনো পাথরের যুগে যে পাথরের হাতিয়ারগুলো আদিম মানুষেরা ব্যবহার করত সেগুলো কেমন ছিল? সেগুলো ছিল খুবই বড়, ভারী এবং এবড়ো খেবড়ো, এইরকম ধরনের তারা কিন্তু পাথরের হাতিয়ার এই পুরনো পাথরের যুগে ব্যবহার করত। আর কি করত এদের কাজ কি ছিল? এই প্রিমিটিভ ম্যানেরা বা এই আদিম মানুষরা কি করত? তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিকার করত আর বিভিন্ন জঙ্গলে গাছের ফলমূল জোগাড় করে তারা খেত। অর্থাৎ এই প্রিমিটিভ ম্যানেরা তারা কি করতো? এই সমস্ত ওয়েপন দিয়ে তারা কিন্তু শিকার করতো বা হান্টিং করতো এবং ফরেস্টের থেকে ফ্রুটস কালেক্ট করে তারা কিন্তু খেত। আর এরা থাকতো কোথায়? এদের থাকার কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। এরা কখনো বা খোলা আকাশের নিচে থাকতো, আবার কখনো বা কোনো প্রাকৃতিক গুহায় থাকতো। অর্থাৎ এই প্রিমিটিভ ম্যানেরা কখনো বা ওপেন এরিয়াতে থাকতো, আবার কখনো বা তারা কিন্তু কোনো ন্যাচারাল কেভের মধ্যেও থাকতো। এটাই হলো পুরনো পাথরের যুগ বা ওল্ড স্টোন এজের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবারে আসবো আমি মাঝের পাথরের যুগ। মাঝের পাথরের যুগে। এই মাঝের পাথরের যুগ অর্থাৎ মিডল স্টোন এজের সময়কালটা কি ছিল? এরও সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর পর্যন্ত। মানে এই মিডল স্টোন এজের পিরিয়ডটা ছিল অ্যাপ্রক্স 10,000 ইয়ার্স বিসি থেকে 8,000 ইয়ার্স বিসি পর্যন্ত। এটা ছিল এদের পিরিয়ড বা সময়কাল। এই সময় তারা যে পাথরের হাতিয়ারগুলো ব্যবহার করত সেগুলো কিরকম ছিল?
তখন কিন্তু একটু পরিবর্তন হয়, তাদের হাতিয়ারগুলো আস্তে আস্তে ভারী থেকে হালকা হয় এবং বড় থেকে আস্তে আস্তে ছোট হয় এবং এবড়ো খেবড়ো থেকে সেগুলো কিন্তু আস্তে আস্তে শার্প হয়ে যায়। এই যে পাথরের হাতিয়ারগুলো, এগুলির সাহায্যে তারা কি করত, তারা কিন্তু একই রকম ভাবে তো শিকার করত, গাছের ফলমূল জোগাড় করেও খেত, তার সঙ্গে একটা জিনিস শিখেছিল, সেটা হচ্ছে পশু পালন করতে পারা। তারা এর সঙ্গে পশু পালন করতে শেখে। অর্থাৎ এই প্রিমিটিভ ম্যানেরা এই মিডল স্টোন এজে কিন্তু একই রকম ভাবে তারা কিন্তু হান্টিং করতো বা ফরেস্ট থেকে ফ্রুটস কালেক্ট করতো, দিয়ে তারা খাবার সংগ্রহ করতো, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা জিনিস শিখেছিল, সেটা হচ্ছে অ্যানিমেল ফার্মিং করা বা পশু পালন করা। এটা কিন্তু তারা শিখেছিল। আর এরা থাকতো কোথায়, এই আদিম মানুষেরা মাঝের পাথরের যুগে? তারা কিন্তু তাদের এই গুহা ছেড়ে, তারা কিন্তু ওই আগে তো গুহায় থাকতো, সেই গুহা ছেড়ে তারা কিন্তু ছোট ছোট বসতি স্থাপন করে। অর্থাৎ এই প্রিমিটিভ ম্যানেরা তারা কিন্তু ন্যাচারাল কেভ থেকে বেরিয়ে ছোট ছোট স্মল হাউজিং, যেখানে যেখানে যেত সেই সব জায়গায় ছোট ছোট স্মল হাউজিং তৈরি করে সেখানে তারা থাকতো। এটাই হচ্ছে মাঝের পাথরের যুগ বা মিডল স্টোন এজের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। এবারে আমি যাব নতুন পাথরের যুগ, তারপরে যে পরিবর্তনটা হয়েছিল, অর্থাৎ নিউ স্টোন এজে কি ক্যারেক্টারিস্টিক্স ছিল। এই নতুন পাথরের যুগের সময়কাল কি ছিল? এটার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 8000, আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 বছর থেকে খ্রিস্টপূর্ব 4000 বছর পর্যন্ত। অর্থাৎ প্রিমিটিভ ম্যানদের নিউ স্টোন এজ যে পিরিয়ডটা ছিল অ্যাপ্রক্স 8000 ইয়ার্স বিসি থেকে 4000 ইয়ার্স বিসি পর্যন্ত, এটা ছিল তার সময়কাল। আর এই সময় আদিম মানুষেরা কিরকম পাথরের হাতিয়ার ব্যবহার করতো? এই সময়ও কিন্তু আস্তে আস্তে ওই পাথরের হাতিয়ারগুলো ছোট আরো হয়ে যায়, আরো হালকা হয়ে যায় এবং আরো শার্প হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার তারা কিন্তু বানাতে শিখেছিল এই নিউ স্টোন এজে। এবং সেগুলো দিয়ে তারা কি করে, তারা তার সঙ্গে সঙ্গে একই রকম ভাবে তারা কিন্তু ওই গাছের ফলমূল জোগাড় করছে বা শিকার করছে, তার সঙ্গে সঙ্গে তারা শিখলো কি, তারা পশুপালনও করতে পারতো, অ্যানিমেল ফার্মিংও তারা করতো। এর সঙ্গে সঙ্গে তারা কিন্তু কৃষিকাজ শিখেছিল বা চাষাবাদ করতে শিখলো, এগ্রিকালচার, এই জিনিসটা ওরা এই নিউ স্টোন এজে শিখলো। তারা কিন্তু মাটির পাত্র বানাতে পারতো, মানে এই সময়টায় মাটির পাত্র বানাতে শিখলো, অর্থাৎ ক্লে পটস বানাতে তারা কিন্তু শিখলো। আর এদের এই যে তাদের মানে থাকতো কোথায়, তারা তারা কিন্তু এই আদিম মানুষেরা নতুন পাথরের যুগে তারা কিন্তু যাযাবর জীবন ছেড়ে দিয়ে তারা কিন্তু স্থায়ী বসতি স্থাপন করে, এক জায়গাতে এক একটা জায়গায় তারা কিন্তু স্থায়ীভাবে থাকে। অর্থাৎ এই নিউ স্টোন এজে প্রিমিটিভ ম্যানেরা এই নোমাডিক লাইফ থেকে বেরিয়ে এসে তারা কিন্তু পার্মানেন্ট শেল্টার বা পার্মানেন্ট হাউজিং এর মধ্যে থাকতে শুরু করে। এইভাবে পাথরের যুগের প্রকারভেদ বা তিনটে ভাগে যে ভাগ হয়েছে, তিনটে যুগে আদিম মানুষদের জীবনযাত্রা এবং তাদের পাথরের হাতিয়ারেরও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন ঘটেছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবারে আমি বলবো, এই যে আদিম মানুষ তাদের সভ্যতা এক ধাপ এগিয়ে গেছিল, তারা অনেক উন্নতি করেছিল একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার করে। কি সেটা? সেটা হচ্ছে আগুনের আবিষ্কার, অর্থাৎ প্রিমিটিভ ম্যানেদের ফায়ার ইনভেনশন। এটা কিন্তু একটা বড় দিক ছিল। এর আগে আদিম মানুষেরা তারা কি করতো, জঙ্গলে বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে গাছে গাছে ঘষা লেগে দাবানল হয়ে আগুন জ্বলতে দেখেছে। দাবানল মানে ফরেস্ট ফায়ার। এইভাবে কিন্তু তারা জঙ্গলে বা ফরেস্টে আগুন লাগতে দেখেছে এবং সেখান থেকে জ্বলন্ত গাছের ডাল আদিম মানুষেরা নিয়ে এসে গুহাতে রাখতো এবং সেগুলো কিন্তু নিভতে দিত না বা তাকে বন্ধ হতে দিত না। আস্তে আস্তে তারা কিন্তু এই আগুনটাকে জ্বালাতে শেখে। তারা কিভাবে জ্বালাতে শেখে? তারা তো পাথরের হাতিয়ার বানাতো এবং সেই পাথরের হাতিয়ার বানাতে বানাতে পাথরে পাথরে ঘষা লাগাতো এবং সেই পাথরে ঘষা লাগিয়ে এক রকমের চকমকি পাথর বা পিস অফ ফ্লিন্ট, এইরকম স্টোন বা এইরকম পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে উঠতো বা ফায়ার জ্বলে উঠতো, ফায়ার হতো। সেইটা থেকে কিন্তু তারা আগুন জ্বালানো শিখলো এবং তারা বিভিন্ন জায়গায় কাঠে কাঠে ঘষা লেগে সেখানেও কিন্তু তারা আগুন জ্বালাতে ওইভাবেও কিন্তু শিখলো। এই যে আগুন জ্বালাতে শিখলো বা এই যে ফায়ার ইনভেনশন করলো প্রিমিটিভ ম্যানেরা, এর ফলে এদের জীবনযাত্রায় অনেক কিছু কিন্তু পরিবর্তন হলো বা লাইফস্টাইলে প্রচুর চেঞ্জেস হলো। কি কি সেটা? এরা যখন আগুন জ্বালাতে পারলো, প্রথম তারা শীতের হাত থেকে বাঁচলো। ঠান্ডাতে জঙ্গলের মধ্যে ওই যে বোন ফায়ার করে রাখে না, জঙ্গলের মধ্যে কাঠগুলোকে জ্বালিয়ে রেখে তারা কিন্তু তাপ নিত, তাতে তারা
ঠান্ডা থেকে বাঁচতে পারলো, কোল্ড থেকে তারা কিন্তু সেফ হলো। আর কি করতে পারলো, কোনো হিংস্র জন্তু বা প্রাণীর আক্রমণের হাত থেকে বাঁচতো। এই আগুনটাকে জ্বালিয়ে রাখতো যাতে কোনো বড় হিংস্র প্রাণী আসলে তাদের হাত থেকে যাতে তারা বাঁচতে পারে, এটাও কিন্তু তারা আগুনের আবিষ্কারের পরে পারলো। আর কি করলো, তারা তো আদিম মানুষেরা তো আগে কাঁচা কাঁচা মাংস খেত, কিন্তু এই আগুনের আবিষ্কার করার ফলে তারা কিন্তু ঝলসে, আগুনে ঝলসে মাংসটাকে নরম করে খেতে শিখলো। অর্থাৎ প্রিমিটিভ ম্যানেরা ফায়ার ইনভেনশনের পর তারা যে মিট খেত, অ্যানিমেল মিট খেত, সেগুলোকে বারবিকিউ করে খেতে শিখলো। আর এই যে ঝলসানো নরম মাংস, এটা তো খেতে খুব সুস্বাদু ছিল, এগুলি খুবই টেস্টি ছিল। আর এটা খেতে ওদের বেশি দাঁতের উপর জোর দিতে হতো না, তারা আস্তে আস্তে ভালো করে খেতে পারতো, তাই তাদের চোয়ালগুলো শক্ত থেকে আস্তে আস্তে নরম হতে থাকে এবং তাদের দাঁতগুলো, সামনের যে ধারালো দাঁতগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। অর্থাৎ এই বারবিকিউ করে যে অ্যানিমেল মিট খাওয়া শুরু করলো, তার ফলে তাদের জ গুলো আস্তে আস্তে ছোট হতে থাকলো এবং শার্প টিথ, বিগ শার্প টিথ, বড় বড় শার্প টিথ, এগুলোকে আস্তে আস্তে স্মল টিথে পরিণত হলো, মানে আমাদের মতো দাঁত হয়ে গেল। এইভাবে কিন্তু আদিম মানুষদের চেহারায় অনেক পরিবর্তন হলো বা প্রিমিটিভ ম্যানেদের দেখতে কিন্তু আলাদা হয়ে গেল এবং আস্তে আস্তে তাদের গায়ে জোর হলো, তারা স্ট্রং হলো এবং তাদের মাথায় বুদ্ধি হলো, তারা কিন্তু ইন্টেলিজেন্ট হলো। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আদিম মানুষদের পরিবর্তন হলো এই আগুনের আবিষ্কারের ফলে বা এই ফায়ার ইনভেনশনের ফলে। আচ্ছা, এবারে আমি বলবো এই যে আদিম মানুষ বা এই প্রিমিটিভ ম্যানেরা এরা ভারতীয় উপমহাদেশে কোথায় কোথায় থাকতো বা পুরোনো দিনে তাদের কোথায় কোথায় তার নিদর্শন পাওয়া যায়। প্রথমে এই যে প্রিমিটিভ ম্যান বা একদম পুরনো আদিম মানুষদের খোঁজ পাওয়া যায় প্রথমত আফ্রিকা, চীন, জাভা, এইসব জায়গায় আদিম মানুষদের কিন্তু হাড়গোড়, কঙ্কাল এগুলো কিন্তু পাওয়া যায়। অর্থাৎ এইসব জায়গায় আফ্রিকা, চীন, জাভা এইসব জায়গাতে প্রিমিটিভ ম্যানেদের স্কেলেটন বা বোন এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে বা তার নিদর্শন পাওয়া যায়। কিন্তু ভারতীয় উপমহাদেশে বা ইন্ডিয়াতে সেভাবে কিন্তু এই সমস্ত আদিম মানুষদের, প্রিমিটিভ ম্যানেদের এই সমস্ত স্কেলেটন বা বোন সেভাবে পাওয়া যায় না। তাই মনে করা হয় যে আফ্রিকা থেকেই কিন্তু ভারতীয় উপমহাদেশে এই আদিম মানুষদের আগমন ঘটেছিল এবং ভারতে বরং এই ভারতীয় উপমহাদেশে বরং পুরনো পাথরের অস্ত্র বা হাতিয়ার তার কিন্তু অনেক নিদর্শন পাওয়া যায় এবং সেগুলো থেকেই কিন্তু তখনকার সময়ের আদিম মানুষদের কিভাবে জীবন কাটাতো সেগুলোর একটা ধারণা আমরা লাভ করতে পারি। আমাদের কাছে একটা কনসেপ্ট পাওয়া যায় যে তারা কিভাবে তাদের লাইফস্টাইলটা ছিল। এটা কিন্তু ওদের ওই সমস্ত স্টোন উইপন যেগুলো সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। এরকম কোথায় কোথায় পাওয়া যায়? ভারতীয় উপমহাদেশে প্রথম পুরনো পাথরের অস্ত্র বা পুরনো পাথরের হাতিয়ার, ওল্ড স্টোন ওয়েপন কোথায় পাওয়া যায়? প্রথম পাওয়া যায় কাশ্মীরের সোয়ান উপত্যকায়, কাশ্মীরের সোয়ান ভ্যালিতে। আর কোথায় পাওয়া যায়? পাওয়া যায় পাকিস্তানের পতোয়ার মালভূমিতে। আগে তো ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব তো একসঙ্গে ছিল, সেই অর্থে আমি বলছি। আর কোথায় পাওয়া যায়? হিমাচল প্রদেশের শিবালিক পর্বতের একটা অঞ্চলে। এইসব জায়গায় কিন্তু এই আদিম মানুষদের ব্যবহার করা পুরনো পাথরের হাতিয়ার এগুলো পাওয়া যায়। এবং এই যে পাথরের হাতিয়ারগুলো পাওয়া যায় এগুলো কেমন ছিল? এগুলো ছিল এক একটা হাত কুঠার বা চপার জাতীয় স্টোন ওয়েপন, অর্থাৎ হ্যান্ড এক্স এবং চপার, এই চপার জাতীয় তারা কিন্তু স্টোন ওয়েপন এগুলো কিন্তু তাদের সেগুলো নিদর্শন কিন্তু এই সব জায়গায় পাওয়া যায়। আর তোমাদের আমি আগে আলোচনা করেছি যে আদিম মানুষদের 4টে জাতি ছিল, সেগুলোর মধ্যে হোমো ইরেক্টাস, তোমরা যারা দেখোনি তারা আমার চ্যানেলে সার্চ করো, পেয়ে যাবে। হোমো ইরেক্টাস প্রজাতি, এই হোমো ইরেক্টাস প্রজাতিরই আদিম মানুষেরা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা কোথায় কোথায় তার নিদর্শন পাওয়া যায়? এদের নিদর্শন পাওয়া যায় কর্ণাটকের হুন্সগি উপত্যকা, কর্ণাটকের হুন্সগি ভ্যালি, এই জায়গাতে কিন্তু পাওয়া যায় এই নিদর্শন, হোমো ইরেক্টাস প্রজাতি ব্যবহার করা পাথরের হাতিয়ারের নিদর্শন পাওয়া যায়। আর কোথায়? রাজস্থানের দিদওয়ানাতে। আর কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্রের নেভাসা, এই জায়গাগুলোতে কিন্তু পাওয়া যায়। আর এই যে পাথরের হাতিয়ার, পুরনো পাথরের হাতিয়ার এইসব জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে
মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায়, মধ্যপ্রদেশের নর্মদা ভ্যালি, ওই জায়গাতে 1,30,000 বছর মানে 1,30,000 ইয়ার্স বেশি আগেকারের একটা মানুষের মাথার খুলি বা এই কঙ্কাল পাওয়া যায়, এই স্কেলেটন পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা জানতে পারি, এগুলো থেকেই আমরা জানতে পারি ভারতীয় উপমহাদেশে এই হোমো ইরেক্টাস প্রজাতির যে প্রিমিটিভ ম্যানেরা বা আদিম মানুষেরা ছিল তাদের জীবনযাত্রা কেমন ছিল বা তারা কিভাবে জীবন কাটাতো, এটা তাদের লাইফস্টাইল কেমন ছিল, এটা কিন্তু আমরা একটা তার থেকে ধারণা লাভ করতে পারি। এই যে হোমো ইরেক্টাস প্রজাতির যে আদিম মানুষেরা যারা আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বা তারা যে পাথরের হাতিয়ার গুলো ব্যবহার করতো সেগুলো তো হাত কুঠার বলে বা হ্যান্ডেক্স বলে, এই যে হাত কুঠার ব্যবহার করতো যারা, তাদের জীবনযাত্রা কেমন ছিল এবার আমি সেটাই আলোচনা করব। এই যে যারা হাত কুঠার বা হ্যান্ডেক্স ইউজ করতো তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিকার করে বা গাছের ফলমূল জোগাড় করেই তারা কিন্তু খেত। তারা কিন্তু যখন যাযাবর জীবন ছেড়ে দিয়ে স্থায়ী বসতি কিন্তু স্থাপন করতে পারেনি। কখনো বা তারা খোলা আকাশের নিচে থাকতো, আবার কখনো বা বিভিন্ন প্রাকৃতিক গুহার মধ্যে থাকতো। তাদের জীবন কিন্তু অনেক কষ্টের ছিল, তাদের কিন্তু জীবনটা বা তাদের লাইফস্টাইলটা কিন্তু অনেক বেশি কঠিন বা টাফ ছিল। তারা কি করতো, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা পশু শিকার করতো বা হান্টিং করতো এই প্রিমিটিভ ম্যানেরা, এবং তারা সেই সমস্ত পশু শিকার করে তার মাংসকে তারা ভাগ করে খেত এবং তারা ঠান্ডার থেকে বাঁচার জন্য বা কোল্ড থেকে বাঁচার জন্য সেই পশুর চামড়া বা অ্যানিমেল লেদার এগুলিকে পরতো। আর কি পরতো, গাছের ছাল বা ট্রি বার্ক এগুলোকেও তারা কিন্তু গায়ে পরে থাকতো ঠান্ডা থেকে বাঁচার জন্য। তাদের কিন্তু তখন পোশাক আবিষ্কার হয়নি। এবং এই যে তারা বিভিন্ন জায়গায় গুহা বসতি স্থাপন করেছিল সেটা কিন্তু মানে এই গুহার মধ্যে ন্যাচারাল কেভের মধ্যে যে থাকতো, এটা কিন্তু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত গুহা বসতি বা ন্যাচারাল কেভের কিন্তু চিহ্ন পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়, সেগুলো পাওয়া যায় উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাওতে, সেখানেও কিন্তু এই সমস্ত গুহা বসতি বা ন্যাচারাল কেভের নিদর্শন পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়, কর্ণাটকের কুর্নুল, ওখানেও কিন্তু পাওয়া যায়, ওখানেও কিন্তু এই ধরনের এই গুহা বসতির নজির পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় মধ্যপ্রদেশের ভীমবেটকায়, মধ্যপ্রদেশের ভীমবেটকাতেও কিন্তু একটা ন্যাচারাল কেভ বা একটা প্রাকৃতিক গুহার নজির পাওয়া যায়। এটি মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে, এটি কিন্তু একটা জঙ্গল, বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে একটা জঙ্গল, নির্জন জঙ্গল ছিল বা একটা ফরেস্ট ছিল। সেইখানে ভীমবেটকা বলে একটি জায়গা ছিল, সেইখানে 1957 খ্রিস্টাব্দে একটি এরকম প্রাকৃতিক গুহা বা ন্যাচারাল কেভের চিহ্ন পাওয়া যায়, যার থেকে বোঝা যায় যে এই প্রাকৃতিক গুহায় বা ন্যাচারাল কেভে প্রিমিটিভ ম্যানেরা অনেক পুরনো পাথরের যুগের সময়কাল থেকেই থাকতে শুরু করে, সেটা কিন্তু বোঝা যায়। এবং তারা যেহেতু এই গুহায় থাকতো, তারা গুহার দেওয়ালে কিন্তু বিভিন্ন রকম ছবি এঁকে রাখতো বা ছবি এঁকে রেখেছিল, পেন্টিং করে রেখেছিল। সেগুলো কিসের ছবি, এগুলো বেশিরভাগই ছিল তাদের শিকারের ছবি, হান্টিং এর সিন বা বিভিন্ন বন্য পশু ওয়াইল্ড অ্যানিমেলের পিকচার বা পাখি বানর ইত্যাদি জাতীয় বা কাঠবেড়ালি বা স্কুইরাল, এই সমস্ত পিকচার দেওয়ালে দেওয়ালে আঁকা ছিল। আর কি ছিল, এরা আরো ছবি ছিল, সেই ছবিগুলো ছিল তারা কখনো বা একা একা পশু শিকার করছে বা হান্টিং করছে একা একা, সেটার একটা ছবি থাকতো। কখনো বা তারা দল বেঁধে পশু শিকার করছে, সেটারও কিন্তু ছবি বা পেন্টিং সেই দেওয়ালে কিন্তু আঁকা ছিল। আর এই সমস্ত প্রিমিটিভ ম্যানেদের বা আদিম মানুষদের মুখে মুখোশ থাকতো বা মাস্ক থাকতো, আর গায়ে তাদের হাতে পায়ে জুয়েলারি থাকতো বা গয়না থাকতো। আরেকটা কি ছিল, এই সমস্ত আদিম মানুষদের পাশে কখনো কুকুরের ছবিও পাওয়া গেছে, তারা যে কুকুরকে ব্যবহার করতো সেটারও কিন্তু ছবি ওই দেওয়ালে আঁকা আছে। আর এই ছবিগুলো যে এঁকে রেখেছিল সেগুলো হলুদ বা সবুজ রঙের এগুলো হতো, অথবা বেশি ছিল লাল সাদা রঙের। এই ধরনের ছবি তারা ভীমবেটকার গুহা দেওয়ালে এঁকে রেখেছিল, যার থেকে আমরা কিন্তু তখনকার সেই পুরনো পাথরের যুগের নানা কথা, আমরা তখনকার তাদের জীবনযাত্রার কথা, ওল্ড স্টোন এজে প্রিমিটিভ ম্যানেরা কিভাবে তাদের লাইফস্টাইল ছিল, এগুলো কিন্তু আমরা জানতে পারি। তাই ভীমবেটকা গুহার দেওয়াল বা গুহায় আঁকা ছবিটা কিন্তু আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান তখনকার কথা জানার জন্য।
এইখানে আমি এই উপমহাদেশে আদিম মানুষদের কথা বা পুরনো পাথরের যুগে মানুষদের কেমন জীবনযাত্রা ছিল এই আলোচনা এখানেই শেষ করছি। এবং আলোচনার শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটি হলো শিক্ষা সেটা হচ্ছে একটি আজীবন যাত্রা, এবং সেই যাত্রা পথে এক এক ধাপ করে কিন্তু এগোনো উচিত, এবং তোমরা এই যাত্রা পথে এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের পথ দেখানোর জন্য সবসময় পাশে থাকবো। এইখানে আমি আমার আলোচনা শেষ করলাম, এবং যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। এখানে আমি আলোচনা শেষ করলাম।